ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩৮ জনের মৃত্যু। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। জলপথটি ইরানের ছিল, ভবিষ্যতেও থাকবে, পাল্টা জবাব তেহরানের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেন্স দ্বীপ কেঁপে উঠল ৭.৭ মাত্রার ভূমিকম্পে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। প্রতিদিনের মতোই কেউ ছিলেন ঘুমে, কেউ হয়তোবা প্রস্তুতি নিচ্ছিলেন নিজের কাজে যাওয়ার। আর ঠিক সে সময়ই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের উপকূলীয় ফ্লোরেন্স দ্বীপ এলাকা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটতে থাকেন তারা। কিন্তু ততক্ষণে ধসে পড়ে বহু বাড়িঘর ও বহুতল ভবন, আটকে পড়েন অনেকেই। তাদেরকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্থানীয়রা। আমরা এখন পর্যন্ত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছি। অন্যান্য এলাকার হতাহতের সংখ্যা এখনো আমরা জানি না। ভূমিকম্পটির কেন্দ্র ছিল নাগোয়েকোর মোবাইল শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর পূর্বে। উৎপত্তি স্থল মাটির ১৫ মিটার গভীরে। অনুভূত হয় বেশ কয়েকটি আফটারশক। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেন্স দ্বীপের বেশ কয়েকটি এলাকায় ৩ ফুট উচ্চতার ঢেউ দেখা যায়। উপকূলীয় এলাকায় জারি করা হয় সুনামি সতর্কতা, তবে পরে তা তুলে নেওয়া হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সেখানেই তৈরি করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। দুর্গম ও পাহাড়ি এলাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করতে সময় লাগবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান বলছে হরমুজ ইরানেরই ছিল, আছে এবং থাকবে। প্রণালী কখন বন্ধ বা খোলা হবে সে সিদ্ধান্ত তেহরান নেবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এখনো চলছে উত্তেজনা। দুপক্ষেরই পাল্টাপাল্টি দাবি হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার। এর মধ্যেই হরমুজ নিয়ে আবারও মুখ খুললেন ট্রাম্প। বলেন খুব শিগগিরই হরমুজকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চালানোর জন্য কখনোই ক্ষমা চাইবেন না তিনি। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এমন দাবির জবাব দিয়েছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান হরমুজ ইরানেরই থাকবে। অন্যদিকে ইসলামাবাদ সমঝোতার চুক্তিটি কোনো যুদ্ধবিরতির চুক্তি ছিল না, বরং তা ছিল যুদ্ধ বন্ধের চুক্তি, যা লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, চুক্তি লঙ্ঘন করায় ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আর কোনো সুযোগ নেই। আর চলমান এ উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের মিশিগানে পরপর ২ বাড়িতে হত্যাকাণ্ড। একটি বাড়িতে ৩ জনের মরদেহ উদ্ধারের পর শুরু হয় সন্দেহভাজনকে ধরতে ব্যাপক অভিযান। পরে আরও ২ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। শেষ পর্যন্ত মৃত অবস্থায় পাওয়া গেছে সন্দেহভাজন চ্যাড হিকম্যানকেও। নিহত ৫ জনের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় দুপুরের ঠিক আগে যুক্তরাষ্ট্রের মিশিগানের পুলিশ স্টেশনে জরুরি ফোন। মিশিগানের মিসককি কাউন্টির একটি বাড়িতে গুলির শব্দ পাওয়া গেছে। খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভয়াবহ দৃশ্য। ৩ জনের মরদেহ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। গুরুতর আহত হয়ে পড়ে আছে আরও কয়েকজন। তাদের উদ্ধার করে দ্রুত পাঠানো হয় হাসপাতালে। কিন্তু পুলিশের আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান। এরপরেই তাকে ধরতে শুরু হয় অভিযান। এর মধ্যেই নতুন তথ্য। আমরা ফোন পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করি, কিন্তু ততক্ষণে হামলাকারী পালিয়ে যায়। তাকে খুঁজতে গিয়ে আরেকটি বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও একজনের মরদেহ। সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া হয়।
তল্লাশি আরো জোরদার করে পুলিশ। এক পর্যায়ে হুইটলক লেকের কাছে জঙ্গলে সন্ধান মেলে হিকম্যানের গাড়ির। এরপর সেখান থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পাশে পড়েছিল আরো একজনের মরদেহ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এতগুলো হত্যা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। রাখাইনের পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাই করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ থেকে দেয়া 8,28,824 জনের তালিকার মধ্যে 4,26,545 জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনা সমর্থিত সরকার। আরও জানানো হয়, বাংলাদেশের দেয়া তালিকায় 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং 1,13,507 জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সম্প্রতি বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত নেয়ার কথা জানিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 2017 সালের আগস্টে রাখাইনে ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় 17 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। 2047 সালের মধ্যে উন্নত বিকশিত ভারত গড়ার লক্ষ্যে দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের 80তম স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। আত্মনির্ভরতার উপর জোর দিয়ে মোদীর দাবি, গত 12 বছরে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিতে পরিণত হয়েছে। শিক্ষা, জ্বালানি, রেল এবং শিল্পক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে 100 দিনের বিশেষ প্রচারে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ঘোষণাও করেন। তবে স্বাধীনতা দিবসেই সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সরকারের বিরুদ্ধে জবাবদিহির অভাব ও বিভাজনমূলক রাজনীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ভারতের রাজনীতি ও নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়ে দেশটিতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছেন পরিবেশ কর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতে একটি শান্তিপূর্ণ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়েছেন নাগরিকদের প্রতি। নিজ দেশের স্বাধীনতা দিবসের আগে এক ভিডিও বার্তায় ভারতের ভবিষ্যৎ ও রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লাদাখের প্রখ্যাত অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। আক্ষেপ করে বলেন, মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার চেয়েও এখন পিছিয়ে ভারত। এভাবে চলতে থাকলে স্বাধীনতার শতবর্ষেও ভারতের উন্নত দেশ হওয়ার স্বপ্ন সেরফ মরিচিকা। 50 साल पहले पड़ोसी देश जो हमसे पीछे थे 50 বছর আগে যেসব প্রতিবেশী দেশ আমাদের পেছনে বা সমপর্যায়ে ছিল, তারা এখন মাথাপিছু জিডিপির দিক থেকে আমাদের চেয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে 2047 সালের মধ্যে উন্নত দেশ হওয়া তো দূরের কথা, মুখ দেখানোর মতো অবস্থাতেও থাকবো না। दुनिया के बाजार में मुंह दिखाने लायक भी नहीं रहेंगे। ককরোচ আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিনন্দনও জানান তিনি। তবে ওই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও ওয়াংচুক মনে করেন, কেবল মন্ত্রীর পরিবর্তন হলেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে না। তাই শিক্ষা ব্যবস্থা যতদিন পিছিয়ে থাকবে, ভারতের ভবিষ্যৎও ততদিন পিছিয়ে থাকবে, এমন কথাও বলেন তিনি। নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতিকেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে আখ্যা দিয়েছেন ওয়াংচুক। তার দাবি, দেশটির 50% সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। 1/3 খুন, ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে অভিযুক্ত। এমন নেতাদের হাতে দেশের উন্নতি কিভাবে সম্ভব? প্রশ্ন সোনাম ওয়াংচুকের। ওয়াংচুকের অভিযোগ, দুর্নীতি এখন আগের চেয়ে বহুগুণ ভয়ঙ্কর। তাই দরকার একটি শান্তিপূর্ণ বিপ্লব। দুর্গম লাদাখ থেকে দেশবাসীর প্রতি তার আহ্বান, দলমতের ঊর্ধ্বে উঠুন, নিজ এলাকা থেকে সৎ, নির্ভীক আর যোগ্য নেতা খুঁজে বের করুন, তবেই বাঁচবে ভারত। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। শনিবার কোরিয়ার জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে কথা বলেন। দুই কোরিয়ার মধ্যে সংঘাত এড়াতে আস্থা সুরক্ষা ব্যবস্থা ও কার্যকর সংলাপ প্রয়োজনের কথাও জানান লি। একই সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি। তবে বর্তমানে দুই কোরিয়ার সম্পর্ক সংঘাতপূর্ণ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন এবং সীমান্ত প্রতিরক্ষা জোরদারের নির্দেশ দিয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার সংলাপের প্রস্তাব, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ারও বিরোধিতা করে আসছে পিয়ংইয়ং।
দুর্নীতি দমনে কঠোর অবস্থানের মধ্যে আফগানিস্তানে 5 বছর পূর্ণ করল তালেবান সরকার। দেশটিতে বড় কোনো সংঘাত নেই, কমেছে চাঁদাবাজি, আফিম চাষ বন্ধ হয়েছে, রাজস্ব আদায়েও এসেছে সফলতা। তবে এই সময়ে নারীর অধিকার আর শিক্ষা চলে গেছে অন্ধকারে। প্রশ্ন দেখা দিয়েছে দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়েও। যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে নেয় তালেবান। তালেবান সরকারের শাসনের 5 বছরে সরকারি দপ্তরে দুর্নীতি শক্ত হাতে দমন করা হয়েছে। দেশটির আফিম বা পপি চাষ প্রায় শতভাগ বন্ধ করা হয়েছে। বিদেশি সাহায্য ছাড়াই বেড়েছে নিজস্ব রাজস্ব আদায়। ডলারের বিপরীতে আফগান মুদ্রাও বেশ শক্ত অবস্থানে আছে। এছাড়া কোস্টেপা খালের মতো বিশাল প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে। তবে দৃশ্যমান সাফল্যের আড়ালে রয়েছে কিছু মানবিক সংকট। সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত হয়েছেন আফগান নারীরা। 6ষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুল এখনো বন্ধ। নারীরা এখন অফিস বা এনজিওতে কাজ করতে পারেন না। আমাদের স্বপ্নগুলোকে 4 দেয়ালে বন্দী করা হয়েছে। দেশে এখন নারীদের কোনো ভবিষ্যৎ নেই। পাশাপাশি স্বাধীন গণমাধ্যমের উপর চলছে কঠোর সেন্সরশিপ। কাজের অভাব ও ভবিষ্যতের শঙ্কায় দেশ ছাড়ছেন চিকিৎসক ও প্রকৌশলীরা। ফলে দেশটিতে মারাত্মক মেধা সংকট তৈরি হয়েছে। তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও ভারত, চীন আর রাশিয়ার সাথে গড়ে উঠেছে বাণিজ্যিক সম্পর্ক। 5 বছরে দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বেশ শক্ত করেছে তালেবান। তবে তারা কি একটি আধুনিক রাষ্ট্র গড়তে পেরেছে? আন্তর্জাতিক মানদণ্ডে তারা কতটা সফল? এই প্রশ্ন আজও অমীমাংসিত। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমে 16ই আগস্ট আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রক শিল্পী নগর বাউল জেমস। ইতালি প্রতিনিধি আমির হোসেন জানান, বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে সাংবাদিক, স্পন্সর এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গেট টুগেদার ও প্রেস কনফারেন্স। আয়োজক হোসেন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। দীর্ঘ 1 যুগ পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ায় নিজের আনন্দ উচ্ছ্বাসের কথা জানান জনপ্রিয় এই শিল্পী। কনসার্টের প্রস্তুতি আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেমস সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্যোগ নেয় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নগর বাউল। একই সঙ্গে বাংলার সংস্কৃতি ও সঙ্গীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাঙালি সংস্কৃতি নতুনরা এগিয়ে নিয়ে যাবে সবসময়, এবং আমার কাছে মনে হচ্ছে তারা আমাদের চেয়েও ভালো করছে, এবং আশা করব, মানে দোয়া করি যেন আরো ভালো। ইতালির বাঙালিরা মানে সবাই মানে খুব একসাথে একত্রিত হয়ে কাজ করছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।